মা, আমি তোর খারাপ চাই না, ইরহামের সাথে খুব ভালো থাকবি তুই। আজকে বিয়েটা হয়ে যাক মা, তুই আর না করিস না। আমি রাজি বাবা, আমার কোনো সমস্যা নেই বিয়েটা করতে। তুই মন থেকে রাজি তো মা বিয়েটা করতে? অর্ষা বাবার বুক থেকে মাথা উঁচিয়ে চোখ মুছে বলল, হ্যাঁ আব্বু, আমি রাজি। তোমার জামাইয়ের যে আমি কি অবস্থা করি সেটা শুধু দেখতে থাকো। এটা কেমন কথা আরশা? কিছুক্ষণ পরেই ইরহাম তোমার স্বামী হবে, তাকে তুমি জব্দ করার কথা ভাবছো? মোটেও এসব উল্টাপাল্টা জিনিস মাথায়ও আনবে না। আব্বু, উনি একজন ঘাড়তারা লোক, কথায় কথায় আমাকে অপমান করে, তাকে আমি কিভাবে ছেড়ে দেব? আসিফ আহমেদ কিচ্ছু বললেন না। আহিন আহমেদ ডাক দিতেই তিনি চলে যায়। অর্ষা এখন রুশানের রুমে আছে। কিছুক্ষণ আগেই তাকে এই রুমে পাঠানো হয়েছে। সবার প্রতি বেশ বিরক্ত হয়ে যায় অর্ষা। নিজের রুম ছেড়ে কেন তাকে রুশানের রুমে থাকতে হবে? অর্ষার ভাবনার মাঝেই রুশান, মুহিব, উষা এবং নাইম ভিতরে প্রবেশ করে। অর্ষা রথের কথা মনে মাথায় আসে। সবাইকে উদ্দেশ্য করে বলল, অথই কোথায় রে? ও আসলো না কেন? অথয়ের কথা শুনে বেশ বিরক্ত হয়ে যায় সবাই। অথয়ের ব্যবহার বেশ কিছুদিন ধরে সবাই লক্ষ্য করছে। অদ্ভুত আচরণ করা ধরেছে কদিন যাবৎ। নাইম সকালে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে বলে সে অসুস্থ, তাই সে আসবে না। কিন্তু নাইম অর্ষাদের বাড়ি আসার সময় দেখল বোনের সাথে ঘুরে বেড়াতে। এতে নাইমের মেজাজটা বিগড়ে যায়, তবুও কিচ্ছু বলে না। নাইম বিরক্ত হয়ে বলল, চুপ কর তুই, ওই মাইয়ার কথা বলবি না। সকালে ফোন দিয়ে বললাম যাবি না, বলে অসুস্থ। পরে দেখি বোনের সাথে ঘুরতে বেরোচ্ছে। তোরে বলেছিলাম না মাইয়ার সুবিধার না, তাও ফ্রেন্ডশিপ করলি। উফ নাইম, থামবি তুই? হয়তো কোনো প্রবলেম হয়েছে তাই আসেনি। উষার এবার মেজাজটা কিছুটা খারাপ হয়ে যায়। সে রাগী কণ্ঠে বলল, অর্ষা, নিজের বিয়েতে ফোকাস দে। ওকে আমরা কেউই পছন্দ করি না, তুই তো বেশ ভালো করে জানিস সেটা। সত্যি বলতে আমি অন্তত অনেক খুশি হচ্ছি ও আসেনি বলে। অর্ষা তাকে জড়ায় না আর। অথয়ের সাথে তাদের ফ্রেন্ডশিপ মাত্র 6 মাসের, আর বাকি সবাই ছোটবেলা থেকেই বন্ধু। মুহিব, নাইম, রুশান সব সময় আগলে রেখেছে অর্ষা উষাকে। অর্ষা, মুহিব, নাইমকে রুশানের মতোই নিজের ভাইয়ের মতো ভালোবাসে। উষা, রুশান আর মুহিবকে ভাইয়ের নজরে দেখলেও গত 4 বছর ধরে নাইমকে ভালোবাসে, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে কখনো বলে উঠতে পারেনি। কিছুক্ষণের ভিতরেই ডাক পড়ল অর্ষাকে নিয়ে যাওয়ার। রুশান অর্ষাকে নিয়ে যেতে লাগলো, সাথে আরিশা, উষা, নাইম, মুহিব এরা তো আছেই। দুজনকে ফুলের পর্দার দুপাশে বসানো হলো। অর্ষার এখন কেন জানি লজ্জা লাগছে ভীষণ। সেও কিছুক্ষণের মধ্যে ইরহাম নামক মানুষটার ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে। অর্ষা ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে আদৌ টিকবে কিনা সন্দেহ। তার উপর ইরহাম অন্য কাউকে ভালোবাসে। অর্ষা মাথা নিচু করে আছে। কাজী বিয়ে পড়াতে শুরু করল। কবুল বলার সময় গলা ধরে আসছিল তার। কিছুক্ষণ সময় নিয়ে বলে ফেলল। ইরহাম তাড়াতাড়ি বলে দেয়। সবাই তো ওহো বলে ওঠে, কিন্তু অর্ষা তো জানে ইরহাম বিরক্ত হয়ে দ্রুত কবুল বলেছে। সেও আজকে থেকে কারোর বউ, ভাবতেই কেমন যেন লাগছে অর্ষার। তার সামনে বসে থাকা সুদর্শন পুরুষটা তার বর, একান্তই তার ব্যক্তিগত সম্পদ। ইরহাম অর্ষাকে পাশাপাশি বসানো হয়। বিয়ে রীতি অনুযায়ী কার্যকর করা আয়নায় তাদের দুজনের মুখ দেখতে হবে। অর্ষার লম্বা ঘোমটার ভিতরে ইরহামকে ঢুকিয়ে দেয় উষা আর আরিশা মিলে। ইরহাম প্রচণ্ড বিরক্ত হয়। সবাই ইরহামকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আয়নার দিকে তাকান, আর কি দেখছেন আপনি আয়নায় তাই বলুন। ইরহাম আয়নার দিকে তাকায়। অর্ষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বিরক্ত হয় ইরহাম। আয়নায় মুখ দেখে এখন কি বলবে সে? সে তো দেখতে পাচ্ছে এক আটা ময়দা মাখা রমণীকে, যাকে চেনাটাও কষ্টসাধ্য। তাও বাবা সম্মান রক্ষার জন্য হেসে বলল, আমি আমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আয়নায়, যা আমার জন্য অপেক্ষা করছে। সবাই ও হো এই বলে চেঁচিয়ে উঠে। রুশান বলে উঠল, স্যার, আই মিন ইরাম ভাইয়া,
আপনি আয়নায় নিজের ভবিষ্যৎটা কেমন দেখতে পাচ্ছেন? চুপ করবি তোরা। আমার সুন্দর বুইড়া বরটাকে আর পচার নিয়ে দিস না। ইরহাম রেগে যায় ভীষণ। পিছন থেকে অর্ষার কোমর চেপে ধরে অনেক জোরে। অর্ষাও কম কিসে, বাম হাত দিয়ে খামচে ধরে সবার আড়ালে। ইরহাম ব্যথা পায়। অর্ষার নখগুলো অনেকটাই বড়, তাই ইরহামের ব্যথা লাগছে। অর্ষারও বেশ ব্যথা করছে, কিন্তু কেউই ছাড়ছে না এবং টু শব্দও করছে না। অর্ষা, তুই আয়নাতে কি দেখতে পাচ্ছিস? মুহিবের কথায় অর্ষা হাসে। তারপর আয়নার ভিতর দিয়ে ইরহামের চার চোখা চোখের দিকে তাকিয়ে বলল, আমি ওই চোখে আমার সর্বনাশ দেখতে পাচ্ছি। সবাই অনেক সময় ধরে মজা নেয় ইরহাম এবং অর্ষার। অর্ষাও কম নয় কোনো অংশে। সেও সবার সাথে কথার ছলে জিতে যায়। ইয়াদ এত সময় তার আম্মুর অর্ডার করা রিং আনতে গিয়েছিল, তাই বিয়ে বা বউ কাউকেই দেখার সৌভাগ্য হয়নি। রিংটা মায়ের কাছে দিয়ে ছাদে চলে যায় ইয়াদ। সামনে তাকিয়ে ইয়াদ স্তব্ধ হয়ে যায়। চোখে পানি চলে আসে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। নিজের ভালোবাসার মানুষকে তার ভাইয়ের সাথে দেখতে হচ্ছে। ইয়াদ এলোমেলো পায়ে বেরিয়ে যায় অর্ষাদের বাড়ি থেকে। ফুলে সজ্জিত রুমে বসে আছে অর্ষা। রুমে সাদা লাল গোলাপের সমাহার। বিছানায় বসে আছে। আজকে নাকি ইরহাম তার সাথে থাকবে। কথাটি শোনা মাত্রই অর্ষা মনে মনে কিছু একটা প্ল্যান করে ফেলেছে। বসে থাকতে থাকতে বিরক্ত হয়েছে অর্ষা। উঠে দাঁড়িয়ে কাপড় থেকে প্লাজো আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরহাম এখনও আসেনি। অর্ষা চকলেট এনে বসে বসে খেতে লাগে। ইরহাম 12টার দিকে রুমের মধ্যে প্রবেশ করে। কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে আসতেই মনে পড়ে তার তো এখনও কোনো জামা নেই, তাই অগত্যা তাকে খালি গায়ে বেরোতে হয়। অর্ষা আপন মনে সেলফি তুলছিল। ইরহাম বিরক্ত হয় অর্ষার কাছে। অর্ষার কাছে এসে ফোনটা কেড়ে নিয়ে বলল, আমার টি শার্ট লাগবে, এনে দাও। অর্ষা ইরহামের দিকে তাকাতেই চোখ ঢেকে চেঁচিয়ে ওঠে। ইরহাম হকচকিয়ে যায় অর্ষার এমন আকস্মিক কাজে। সে দ্রুত অর্ষার মুখ চেপে ধরে বলল, ইডিয়েট কোথাকার, এভাবে কেউ চেঁচামেচি করে? চেঁচালে কেন তুমি হঠাৎ? অর্ষা করে যাচ্ছে। ইরহামের বোধগম্য হতেই ছেড়ে দেয় অর্ষার মুখ। অর্ষা জোরে জোরে কিছুক্ষণ শ্বাস নিয়ে বলল, অসভ্য নির্লজ্জ লোক কোথাকার, মেয়ে মানুষের সামনে খালি গায়ে আসে। অর্ষার কথায় ইরহামের বিরক্তি সীমা পেরিয়ে যায়। মুড এমনিতেও ভালো না। পুরুষ মানুষের লজ্জা এমনিতেও কম থাকে, আর লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। অর্ষা ইরহামের কথা শুনে ভেঙচি কেটে রুশানের রুমের দিকে পা বাড়ায়। রুশান আর ইরহাম দুজন প্রায় একই লম্বা। ইরহাম একটু বেশি হতে পারে রুশানের থেকে। কি বলবি তুই? দাঁড়া শয়তান পোলা, তোর একদিন কি আমার একদিন। রুশানের রুমে রুশান, মুহিব 3 জন থাকবে, আর উষা আরিশার সঙ্গে। রুশানের রুমে আসতেই রুশান অর্ষাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। অর্ষা বালিশ তুলে দিল কয়েকটা, রুশানও দিল। এরপর আর কি, মারামারি শুরু। মুহিব নাইম 2 ভাই বোনের মারামারিতে কাবাব মে হাড্ডি হয়ে গিয়েছে। ওরা হাঁ করে দেখছে। ক্লান্ত হয়ে দুজনেই ধপাস করে বসে পড়ে। কিছুক্ষণ বাদেই অর্ষার মনে পড়ে সে এই রুমে কি করতে এসেছিল। দ্রুত উঠে কাভার থেকে ট্রেসার টি শার্ট নিয়ে ছুটে গেল। 3 জন বসে হাঁ করে সবটা দেখল। বোঝার পরে 3 জনই হাসল বেশ। অন্ধকার রুমে নিজেকে বন্দি করে রেখেছে ইয়াদ। অর্ষার প্রতিটা ছবি ছিঁড়ে ফেলেছে ইয়াদ। নিজেই নিজের প্রতি রাগ লাগছে কেন? সে মামুনি বাবাকে আগে বলেনি কেন অর্ষার কথা? তাহলে আজকে তার দা ভাইয়ের জায়গায় সে থাকতো। আমি তোমায় ভীষণ ভালোবাসি অর্ষা। জানি এখন তোমায় ভালোবাসাটা জায়েজ না, তুমি অন্য কারো বউ। কি করব বলো, মনকে এখনো বোঝাতে পারছি না তুমি অন্য কারো। ইয়াদ অর্ষার একটা ছবি রেখে সবগুলোতে আগুন ধরিয়ে দিল। গত 3টা বছর ধরে যাকে ভালোবেসেছে সেই আজকে অন্য কারোর। ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারোর হয়ে যাওয়া দেখতে এতটা কষ্টের কেন? সে তো কম ভালোবাসেনি অর্ষাকে। তাহলে আল্লাহ কেন তার ভাগ্যে অর্ষাকে রাখল না? ইয়াদের পর মুহূর্তে মনে পড়ল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কষ্ট হচ্ছে ভীষণ, এমন অনুভূতি যেন কারণ না হয়। ইয়াদ বাচ্চাদের মতো কাঁদছে।
আফসোস করছে কেন সে অর্ষাকে মনের কথাটা জানালো না। অর্ষা দরজা খুলে উকি দিয়ে দেখার চেষ্টা করলো ইরহাম কোথায়, খুঁজে পেল না। দরজা খুলে আরেকটু দেখতে যাবে তখনই ইরহাম টেনে সামনে নিয়ে আসে তাকে। অর্ষা অপরাধী ন্যায় মাথা নিচু করে থাকে। তোমাকে আমি কখন টি শার্ট আনতে পাঠিয়েছিলাম? হ্যাঁ, আধ ঘন্টা যাবৎ আমি এভাবেই দাঁড়িয়ে আছি। তোমার কি কমন সেন্সের অভাব, ইডিয়েট গার্ল? ইরহাম রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলল। অর্ষার মেজাজ বিগড়ে যায়, কিন্তু নিজেই অপরাধ করছে তাই রাগটাকে কন্ট্রোল করল। তারপর বলল, সরি, আমি আসলে রুশানের সাথে। অর্ষার কথা শেষ হওয়ার আগে ইরহাম অর্ষার হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে যায়। অর্ষার আগে ফুঁসতে থাকে, বিড়বিড় করে বলল, নিজেকে কি মনে করে কি এই লোক? অসভ্য বদমাশ লোক কোথাকার। হতেই পারে একটু লেট, তাই বলে এই ধরনের কথা বলবে? আমার কমন সেন্স নেই নাকি আপনার নেই? অসভ্য স্যার। ইরহাম গোসল ছেড়ে বের হয়। পরনে রুশানের কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। দেখতে ভীষণ স্নিগ্ধ লাগছে ইরহামকে। চুল থেকে পানি পড়ছে টপ টপ করে, চোখে চশমা নেই, দেখতে বেশ লাগছে। অর্ষা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ চেয়ে রইল, অতপর নিজেকেই গালি দেয় এইভাবে তাকানোর জন্য। ফর্সা, কন্ট্রোল ইয়োরসেলফ। এই অসভ্য পুরুষ মানুষের উপর ক্রাশ খাওয়া মোটেও যাবে না, তার উপর অন্য কাউকে ভালোবাসে। অর্ষা মনে মনে নিজেকে কথাগুলো বলে ধমকায়। ইরহাম চুল মুছে অর্ষার দিকে তাকায়। অর্ষা দেওয়ালের দিকে তাকিয়ে এক মনে কিছু একটা ভাবছে। ইরহাম পাত্তা না দিয়ে চশমা চোখে দিয়ে বিছানার উপরে বসে পড়ল। ফোন বের করে ফোন ঘাঁটতে শুরু করে। অর্ষা এক মনে ভাবছিল সকাল থেকে ঘটে যাওয়া কাহিনীগুলো। অর্ষার ঘুম এসেছে অনেক, তাই লাইট অফ করে সে শুয়ে পড়ল। ইরহাম এক নজরে তাকিয়ে নিজের কাজে মন দেয়। অর্ষার একটা ছেলের সাথে থাকতে একটু অস্বস্তি হলেও কিচ্ছু করার নেই। ইরহাম তার স্বামী, এখন থেকে থাকতেই হবে। সকালে আয়রা এসে ইয়াদের ঘরে দরজায় নক করে। আয়রা বুঝতে পারছে না ইয়াদ কেন কালকে কাউকে না জানিয়ে চলে এসেছিল। এতে অবশ্য বেশ বিরক্ত হয়েছে সে। রাতে কয়েকবার নক করলেও দরজা খোলেনি ইয়াদ। আয়রা ভেবেছিল ইয়াদ হয়তো ঘুমিয়ে পড়েছিল। ইয়াদ এলোমেলো অবস্থায় গিয়ে দরজা খুলল। ছেলের অবস্থা দেখে আয়রা বুক ধক করে ওঠে। ইয়াদকে আগে কখনো এমন অবস্থায় দেখেনি সে। ইরহাম যতটা না গম্ভীর, ইয়াদ ততটাই হাসি খুশি, সবাইকে মাতিয়ে রাখতে পছন্দ করে। আয়রা ভিতরে ঢুকলো দ্রুত। ইয়াদ বিছানায় বসে আছে। আয়রা ইয়াদের কাছে গিয়ে বলল, কি হয়েছে ইয়াদ, তোকে এমন কেন দেখাচ্ছে বাবা? ইয়াদ মায়ের কথায় চোখ তুলে তাকায়। আয়রা থমকে যায়। ইয়াদের চোখগুলো লাল হয়ে ফুলে আছে। আয়রা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বল বাবা, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ইয়াদ মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আয়রা বুঝতে পারে না তার ছেলের হলোটা কি। মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে পড়ল, বাবা বল কি হয়েছে, মাকে না বলে বুঝবো কি করে? মামনি, আই লাভ অর্ষা। আয়রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, স্তব্ধ হয়ে যায়। তার মানে ইয়াদ তাকে অর্ষার কথাই বলেছিল। ইয়াদ আয়রাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, তাই সব কথাই বলে। ইয়াদ রাজশাহী ভার্সিটিতে পড়ে, যার কারণে সেখানেই থাকতে হয় তাকে। মাঝখানে একবার এসে আয়রাকে ইয়াদ বলে, আমি একজনকে ভালোবাসি। আয়রা ভীষণ খুশি হয়েছিল শুনে। সে তার ছেলের মেয়েকে কখনো এসব মানা করেনি। সবারই কাউকে পছন্দ করার অধিকার রয়েছে। সে নিজেও ইশফাক চৌধুরীর সাথে প্রেম করে পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছেন। বাবাই বাবাই তাকা আমার দিকে। মামনি জানতো না অর্ষাই সেই মেয়ে, তুই আমায় কেন বললি না ইয়াদ? মামনি, আমার বুকে ভীষণ ব্যথা করছে, রক্তক্ষরণ হচ্ছে মামনি, আমি সহ্য করতে পারছি না। আয়রার চোখে পানি চলে আসে। তার হাসি খুশি ছেলেটার এই অবস্থা একদমই মেনে নিতে পারছে না। যদি জানতো এটাই ইয়াদের ভালোবাসার মানুষ, তাহলে আয়রা কখনোই ইরহামের সাথে বিয়ে দিত না। আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। বাবাই শোনো, আল্লাহ আমাদের ভালোর জন্য সব করেন।
দেখো, হয়তো আল্লাহ অর্ষার সাথে ইরহামের জুটি বেঁধে রেখেছিল, তাই অর্ষা ইরহামের হয়েছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি অবশ্যই তোমার জন্য সামনে ভালো কিছু রেখেছেন। ইয়াদ মন দিয়ে কথাগুলো শুনল, মেনে নেওয়ার চেষ্টা করল। আয়রা ছেলের মুখ দেখে বুঝে যান। ইয়াদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবাই, ভালোবাসলেই যে তাকে পেতে হবে তার কোনো কথা নেই। তুমি না হয় দূর থেকে ভালোবাসো, কিন্তু হ্যাঁ, কখনো ইরহাম অর্ষা আলাদা করার কথা ভাববে না। আমি জানি আমার ছেলে কেমন, তবুও মানুষের মন তো কখন কি চায় বলা যায় না। আমি কখনোই ওদের ক্ষতি করার কথা মাথায়ও আনবো না আম্মু। আমি ভালোবাসি দুজনকেই, দুজনেই আমার প্রিয়, ভীষণ প্রিয়। আয়রা ছেলের কপালে চুমু দিলেন। ইয়াদ মাকে বসিয়ে কোলে মাথা রেখে বলল, মামনি, একবারে তো ভোলা সম্ভব নয়, তবে আমি অর্ষাকে ভোলার চেষ্টা করব। অর্ষা না হয় আমার অপ্রাপ্তির খাতার থাকুক। আয়রা চলে গেল। ইয়াদের চোখ থেকে টুপটুপ করে পানি পড়ে যাচ্ছে। এমন অসহ্য অনুভূতি যেন আর কারণ না হয়। ইয়াদ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ইরহাম আর অর্ষার হাসি মুখটা ভেসে ওঠে চোখের সামনে, যা মনে করতেই অসহ্য রকমের যন্ত্রণা হয় ইয়াদের। ইয়াদ সারা রাত ঘুমোতে পারেনি। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদতে পারে না, আর যার জন্য কাঁদে সে সত্যিই প্রচুর ভাগ্যবান। ইয়াদ হয়তো সত্যি সত্যি ভালোবেসেছিল অর্ষাকে, কিন্তু ভাগ্যে ছিল না বলে পেল না। ইয়াদ নিজে দোয়াতে রেখো পেল না তার প্রেয়সীকে, আর ইরহাম কোনো সাধনা ছাড়াই পেয়ে গেল। ইয়াদ ঘুমের ঔষধ খেয়ে ঘুমানোর চেষ্টা করল।